মূলত আমরা যে সি শার্পে কোড করি মূলত ভিজুয়াল স্টুডিও আইডি দিয়ে। প্রথমে এই ক্লাসগুলো একটু অনেকের বোরিং লাগতে পারে, কারণ আপনারা অনেকে সি শার্প করছেন, হাত উঠছে 4-5টা, তো অনেকেই করছেন, বাট আমি ধরে নিচ্ছি কেউ জানেন না, ওইভাবে আমি আগাচ্ছি। সি শার্পের ক্ষেত্রে মূলত যে আইডিটা ইউজ করে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও এখন টোটালি ফ্রি ভার্সন আছে, আপনারা চাইলে ডাউনলোড করে সেটআপ করে নিতে পারেন। ভিজুয়াল স্টুডিও 2013 কমিউনিটি এডিশন, ভিজুয়াল স্টুডিও 2015 কমিউনিটি এডিশন, এটা টোটালি ওরা হচ্ছে ফ্রি দিচ্ছে। আপনি যে কোনো ধরনের ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এবং সি শার্পের যে সকল উইন্ডোজ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এই ভিজুয়াল স্টুডিও আইডি দিয়ে করতে পারবেন। সো হোয়াট ইজ অ্যান আইডি? হোয়াট ডু ইউ থিঙ্ক আইডি আসলে কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট জিনিসটা আসলে কি? কম্পাইল রিকম্পাইল কিংবা কিছু আর কি আমাদের বেসিক প্রোগ্রামিং দেওয়া থাকে, যেটার মাধ্যমে আমরা আর অন্যরকম আর কি ভালো মতো অন্য প্রোগ্রামগুলো ওকে, কম্পাইলার থাকবে, ডিবাগার থাকবে এবং ডেভেলপমেন্ট অন্যান্য কম্পোনেন্ট থাকবে। ওকে, মানে আইডি যেটা করে সে হচ্ছে আসলে একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আপনাকে দিচ্ছে, এবং সে যেটা বলতে চাচ্ছে এটা আসলে একটা ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট। মানে কি, এখানে অনেক কিছু ইনভলভ। সো ইনভলভমেন্টে কি কি আছে, যেমন এখানে আপনি কোড রাইট করতে পারেন, এডিট করতে পারেন, তাই না? কোড এডিটর হিসেবে কাজ করতেছে। কম্পাইলার আছে, অর্থাৎ বিল্ড করতে পারেন আপনার কোড, আপনার যে ঠিকমতো আছে। বিল্ড মানে কি, কম্পাইলার কি কাজ করে? কম্পাইলার মূলত আসলে আপনার কোড যে ঠিকমতো কাজ করতেছে, বিল্ড হচ্ছে, এটা কি ইনশিওর করে? কিছু বলবেন আপনারা? না, আমি স্টুডেন্ট থেকে বলছি। ও আচ্ছা, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে, অর্থাৎ আপনি আপনার আইডিতে যে ফ্যাসিলিটিগুলো পান আর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে পান, সেটা হচ্ছে যে আসলে আপনি কোড লিখতে পারেন, দেন কোড ডিবাগ করতে পারেন। ডিবাগ করা বলতে কি বোঝায়? ভুল বের করে Line by line সংশোধন করা, ভুল বের execute করে সংশোধন করা। ভুল বের করে সংশোধন করা ইজ নট ইন দ্য ডিবাগিং প্রসেস। লাইন এক্সিকিউট করা এবং দেখা আমার কোড লাইন কি কাজ করছে। এক্স্যাক্টলি, মানে আপনার ডিবাগিং প্রসেসটা আসলে টু ফাইন্ড দ্য বাগ, টু ফাইন্ড দ্য এরর, বাট কিভাবে সলিউশন করবেন সেটা আপনার কনসার্ন, রাইট? সো সলিউশন পার্টটা ডিবাগিং করে না, সে যেটা করে সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য বাগ অর টু ফাইন্ড দ্য বাগ এন্ড ডিবাগ ইট, ব্যাপারটা এরকম। ডিরেক্ট সাম। এক্স্যাক্টলি। সো উনি মনে হয় মোর কারেক্টলি বলছেন, এই কারণে হয়তো এটা সংক্ষেপে ডিবাগ হয়েছে আর কি। আচ্ছা, আর যেমন আমি যদি বলি, এই যে আমি যেটা বললাম যে আমাদের ট্রেনিং এনভায়রনমেন্ট, ইটস এ ট্রেনিং এনভায়রনমেন্ট, এবং এই ট্রেনিং এনভায়রনমেন্টে কি হচ্ছে, আমাদের কি কি ফ্যাসিলিটি লাগতেছে দেখেন। চেয়ার লাগতেছে, টেবিল লাগতেছে, দেন পিসি লাগতেছে, এই লাইটগুলো লাগতেছে, এসি লাগতেছে, আরো অনেক কিছু কিন্তু এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। তেমন করে আপনি যখন কোড করতে যাবেন আপনার একটা এনভায়রনমেন্ট দরকার, যে এনভায়রনমেন্ট ইকোসিস্টেমে অনেক কিছু থাকতে হয়, সেই ইকোসিস্টেমটা আসলে ভিজুয়াল স্টুডিও। পয়েন্ট বোঝা গেল? এবং এখানে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন, যে ফ্যাসিলিটিগুলো দিয়ে আপনি আপনার কোডগুলোকে আপনার মতো করে অর্গানাইজ করে নিতে পারবেন। প্রাইমারি স্টেজে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব আর আমরা যে কোনো ধরনের কাজ করব, সেক্ষেত্রে আমরা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বেছে নিচ্ছি কাকে? সি শার্পকে। তো সি শার্পকে ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিচ্ছি। সি শার্প তাহলে কি করতেছে এখানে? ল্যাঙ্গুয়েজের ভূমিকা আসলে কোথায়, এটা আপনারা ক্লিয়ার কিনা? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি করে? মানে আমরা তো সি শার্প, সি, সি প্লাস প্লাস এর পিছনে মারা যাচ্ছি কাজ করতে গিয়ে, তাই না? এবং এগুলো শুনে আসছে জাভা, সি, সি প্লাস প্লাস, সি শার্প, টোটালি একটা হাইপ তৈরি হয়ে বসে আছে। মানে ব্যাপারটা হচ্ছে অনেক বড় কিছু, এটা বিশাল কিছু। ইন্টারেক্ট করে কম্পিটিশন। এক্স্যাক্টলি, মানে ইটস এ ল্যাঙ্গুয়েজ, রাইট? যে আপনি আপনার পিসির সাথে কিভাবে কথাবার্তা বলবেন, আমরা আপনার সাথে কথাবার্তা বলতেছি বাংলায়, আপনি বুঝতেছেন বাংলায়। আমি আপনার সাথে ইংলিশে কথা বললে আপনি বুঝবেন, বিকজ আপনি ইংলিশ শিখছেন। বাট কম্পিউটার ইটস এ স্টুপিড থিং, রাইট? ও কিন্তু বাংলা ইংলিশ বোঝে না, ও কি বোঝে? মেশিন ল্যাঙ্গুয়েজ, 0101, সে তার লজিক বুঝে। এখন 0101 ভাষায় আমি তার সাথে কথা বলতে পারি না, বিকজ আমি 0101 পারি না। আমি কি পারি? আমি ইংলিশ পারি। এবার যারা, মানে এটা তো আসলে টোটালি ল্যাবরেটরি থেকে আসছে ল্যাঙ্গুয়েজগুলো, রাইট? সো যারা হচ্ছে সায়েন্টিস্ট, তারা আস্তে 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 এটাকে ইভলভ করে কোথায় নিয়ে আসছেন এখন? ইংলিশ লাইক, কাছাকাছি। যে আসলে আপনি কিছু একটা লিখতেছেন, ইন্টারনালি সিস্টেম কি করতেছে সেটাকে 0101 এ কনভার্ট করে নিচ্ছে নিজে থেকে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে কি করতেছে? ইটস এ ল্যাঙ্গুয়েজ যেটার সাথে আপনি যাতে পিসির সাথে কথাবার্তা বলতে পারেন আর সিস্টেমের সাথে কমিউনিকেট করতে পারেন, এইটাই আসলে সে ইনশিওর করতেছে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে লেখা হয় কিভাবে?
এই জিনিসগুলো খুবই বেসিক কথাবার্তা ইচ্ছা করে বলতেছি, আপনার শুনতে হবে, কিছু করার নেই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আপনি যখন কোনো একটা কোড লিখতেছেন, মানে আপনাদের অনেকে বেসিক্যালি এই প্রবলেমগুলো আপনারা ফেস করেন যে আমি আসলে কি লিখবো, এই প্রবলেমটা আসছে কিভাবে সলভ করবো, হ্যাঁ মানে এটা রাইট ওয়েটা কি, অনেকে হয়তো এর থেকে বেটার ওয়েতে করতেছে, আমি কেন পারতেছি না। এই যে ডিপ্রেশন এরিয়াগুলো, এগুলো কাজ করে কখন, হয়তো আপনার কাছে সলিউশন আছে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা বেটার সলিউশন না। আপনার হয়তো ওই মোমেন্টে আপনার ক্লাসের যে ভালো ছেলেটা আছে প্রোগ্রামিং করে তার কথা মনে পড়ে, বা ভালো ছেলে অথবা মেয়ে, যে ও আসলে ও যদি আমার জায়গায় থাকতো মনে হয় আরো ভালো করতো। দ্যাট ইজ কম্পেয়ারিং, আপনার ভিতরে একটা কাজ করতেছে। রাইট অ্যাপ্রোচ হচ্ছে যেই সলিউশনটা আপনার মাথায় আসে আপনি সেটা করেন, কিন্তু কিভাবে লিখবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখে, সেটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। আপনার যেই এই যে আইডির মাধ্যমে আপনি যে কোডগুলো লিখতেছেন, আপনি প্রথম যে লাইন কোডটা লিখতেছেন তারপরে যে লাইনটা লিখতেছেন, প্রথম লাইনটা আগে এক্সিকিউট হবে, অর্থাৎ কম্পিউটার আগে বুঝবে, তারপরের লাইনটা তারপরে এক্সিকিউট হবে। এভাবেই কিন্তু কাজগুলো হচ্ছে। তাহলে কথা হচ্ছে যে মানে এইভাবে কেন আমরা, আপনারা তো দেখতেছেনই কোড করতেছেন, কিন্তু তারপর আমি বুঝে উঠতে পারি না কেন, ফ্লো ধরতে পারি না কেন। আমি যদি লাইন বাই লাইন লিখলেই কাজ হইতো, তাহলে ফ্লো ধরতে পারি না কেন। প্রবলেম হচ্ছে যদি আপনার একটা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন হয় তাহলে কোনো প্রবলেম নাই, ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন 3-4 লাইনে শেষ। আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম, পরের লাইনে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, 2টা ভ্যারিয়েবল হইলো, তারপরের লাইনে 2টা যোগ করে দিলাম, 3 লাইনে আমার কোড শেষ। লাইন বাই লাইন লেখেন, কোনো প্রবলেম নাই। বাট আপনি যখন অ্যাপ্লিকেশনটা আরো বড় প্ল্যাটফর্মে নিয়ে আসতেছেন, ইটস সায়েন্টিফিক ক্যালকুলেটর, দেন হোয়াট? সায়েন্টিফিক ক্যালকুলেটর অনেক ফাংশন চলে আসতেছে, অনেক মেকানিজম চলে আসতেছে। দেন এইটা আসলে একটা নিউক্লিয়ার ফিউশন ক্যালকুলেটর, তখন সে কি করবে? নিউক্লিয়ার মেথড অ্যানালাইসিস করবে, তাহলে এটা আরো বড় চেইন রিঅ্যাকশন সে অ্যানালাইসিস করবে, তার মানে এটা আরো বড় প্ল্যাটফর্মে চলে আছে। এবং আস্তে আস্তে আপনার ছোট ক্যালকুলেটর কি হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়া ট্রাই করতেছে। এই কারণে যাতে কোডগুলো আমরা ম্যানেজ করতে পারি, কোডগুলোকে অর্গানাইজ করতে পারি, আমাদের যে এই যে লাইন বাই লাইন লিখতে হইতো, বাট আপনার তো আসলে এগুলো অর্গানাইজ করতে হবে, রাইট? অর্গানাইজ করা বলতে কি বোঝাচ্ছি, যেমন ধরেন আমি এই রুমের জিনিসপত্র এখানে যা আছে যদি এলোমেলো করে রাখতাম, এই টেবিলের সাথে ওই টেবিল এখানে লাগাই রাখতাম, এই টেবিল এখানে লাগাই রাখতাম, এমন ভাবে রাখতাম যে ওই টেবিল পার করে আপনার আসতে গেলে ডিঙায় আসতে হতো, তাহলে কি হতো? আপনি ম্যানেজেবল না জিনিসটা, তাই না? এবং আপনি প্রবলেম ফেস করতেন। কোডিং এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম, এটা আসলে সাজাই গোজাই রাখার একটা ব্যাপার আছে। আপনি যখন কোড করবেন আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে আমি যে কোডটা করতেছি এটা অর্গানাইজ কিভাবে করা যায়। বিকজ আজকে যে কোডটা আপনি করতেছেন কালকে আপনার মনে আছে, মেবি আপনি মোর প্যাশনেট, পরশু দিন আপনার মনে আছে, মেবি আপনি আরো বেশি ফোকাসড, তারপরের দিন আপনার মনে আছে। বাট 10 দিন পরে আপনি যতই ফোকাস হন না কেন, আপনার লাইফ আপনার সবকিছু মিলায়ে, হ্যাঁ, এই জিনিস আপনার মনে থাকবে না। তখন যদি কোনো একটা ওই রিলেটেড চেঞ্জ আসে তাহলে আপনি কিভাবে আবার ট্র্যাকে ফিরে আসবেন? যদি আপনার কোডটা একটা স্টোরিকে রিপ্রেজেন্ট করে, আপনার কোড দেখে যদি আপনি বুঝতে পারেন যে আসলে এই জিনিসটা ওখানে থাকার এইখানে এইভাবে থাকার কথা ছিল, আমার ওইখানে নক করলে এই কোডটা আমি এইভাবে চেঞ্জ করতে পারবো, তাহলে কিন্তু কাজটা হবে, ইজিলি হবে। আমরা যেমন দেখি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করি, এ বি এক্স ওয়াই, ইচ্ছা মতো ভেরিয়েবলের নাম দিচ্ছি, ফাইন, দিলেন, কাজ হইলো, রান করতেছে, সবই ঠিক আছে। কিন্তু আলটিমেট পিকচার হচ্ছে যখন আপনার কোনো একটা ভেরিয়েবলের নাম ওই ইমিডিয়েট মোমেন্টে চেঞ্জ করা লাগবে, তখন আপনি কিন্তু আবার খুঁজতে যাচ্ছেন এক্স কেন দিছিলাম, কোন লাইনে গিয়ে এক্স দিছিলাম। আচ্ছা, তাহলে এই লাইনের পরে কি ছিল? জাস্ট এক্স একটা ভেরিয়েবলের নাম দিয়েছেন, এই কারণে আপনার 3 মিনিট সময় লাগতেছে ওই এক্স এর মানে খুঁজে বের করার জন্য, অথবা ওয়াই এর মানে খুঁজে বের করার জন্য। আমি কি রিয়েলিস্টিক কথা বলতেছি আপনাদের সাথে? এবং এগুলো আপনারা করেন কিনা? এখন কি আপনারা নাম একটু কি মানে বোঝার মতো নাম দেন কিনা? ওকে, ফাইন। সো অনেকে করেন, অনেকে করেন না। অনেকে মনে করেন ভাই টাইম তো বাঁচাইছি, এ দিছি, টাইম তো বাঁচছে, বাট আলটিমেট পিকচার হচ্ছে এ দিছেন ওই মোমেন্টের জন্য হয়তো টাইম বাঁচছে, বাট পরে আপনার যে টাইম গোনা লাগতেছে সেটা আরো ওয়েস্টেজ না? তো ভেরিয়েবলের নাম কিভাবে দিবেন এটা আস্তে আস্তে কথা আসবে, নেমিং কনভেনশন কিভাবে হওয়া উচিত, আমরা আসলে এগুলো নিয়ে কথাবার্তা বলবো আস্তে আস্তে। বাট আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, একটু হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথাবার্তা বলি যে আজকের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আমরা কেন ইউজ করতেছি, এটা তো জানা দরকার আছে। সি শার্প একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এটা তো জানেন। এর আগে সি তে যারা কাজ করছেন, সি তে কারা কারা কাজ করছেন? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি 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 প্লাস প্লাস, এনিথিং, সি সি প্লাস প্লাস। ওকে, আপনি কিসে করছেন?
সি শার্পে প্রথমে শুরু করছেন, ওকে। মানে সি সি প্লাস প্লাস সি শার্প এগুলা কমন পড়ে নাই কার কার, এমন কেউ আছেন? আপনি কোন ল্যাঙ্গুয়েজে? আমি সি শার্প পড়েছি। আচ্ছা সি শার্প পড়ছেন না, আমি ওইটা বললাম যে সি সি প্লাস প্লাস এবং সি শার্প এর বাইরে কেউ আছেন কিনা? আপনি পিএইচপি তে করছেন, ওকে। আর এফ শার্প কে বলেন? এফ শার্প কে বলছেন? আমি বলতেছি আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে। না না না, আমি বলছি আপনি নিজে প্র্যাকটিস করছেন কোন ল্যাঙ্গুয়েজ, আপনি নিজে কোড করছেন কিনা, ওকে। মানে ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ফ্যাক্ট, ম্যাটার অফ ফ্যাক্ট। ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছিলাম যে প্রথম লেভেলে যেটা আমি বলতেছিলাম যে 0101 এ ছিল মূলত বেশি মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা সেটা দিয়ে আসলে ইন্টারঅ্যাক্ট করা হতো সিস্টেমের সাথে। এর আগেও যদি বলি লজিক গেট ছিল, আপনারা গ্রাজুয়েট যারা করছেন তারা বুঝতে পারবেন যে আগে ছিল লজিক গেট, অ্যান্ড অর নট এগুলো ইউজ করে বিভিন্ন লজিক ডিজাইন করা হতো। 101 তারপর আসছে 1010 দিয়ে সাজানো শুরু হয়েছে এবং এগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু করতে হয়েছে, বুঝতে পারতেছেন কিনা? বড় হওয়ার পরে এখন এটা আর ম্যানেজেবল না, 1010 দিয়ে আর পসিবল হচ্ছে না। খাতায় আর কত লিখবেন 1010, বোর্ড ভরে যাচ্ছে 1010, ম্যানেজ করা যাচ্ছে না। পরবর্তীতে সেইটাকে কি করা হলো, প্যাকেজিং করা হলো, 1010 প্যাকেজ বানানো হলো। প্যাকেজগুলোকে কি নাম দেওয়া হলো? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, রাইট? অর্থাৎ এই 1010 এই প্যাকেজটা আসলে এইটুকু কাজ করতেছে। তারা প্যাটার্ন কিন্তু আইডেন্টিফাই করে ফেলছে যে এই 10 এই প্যাকেজটা আসলে অ্যাড এর কাজ করে, এই 1010 এই প্যাকেজটা আসলে মুভের কাজ করে, এই 10 প্যাকেজটা আসলে জাম্পের কাজ করে। সে আইডেন্টিফাই করে ফেলছে, ওই প্যাকেজগুলো এবার তারা ইউজ করা শুরু করছে। আলটিমেটলি ওইটা ডিকম্পাইল হয়ে আসলে 1010 তে রূপান্তরিত হচ্ছিল, ফাইন। ওইটা দিয়ে কিছুদিন কাজ চলছে, এরপরে দেখা যাচ্ছে ওইটা আসলে সলভ করতে পারতেছে না, বিকজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক মানে ডিফিকাল্ট বোঝাটা, ফ্লোটা বোঝা খুব ডিফিকাল্ট যারা করছেন। এরপরে আসছে আসলে যে কিভাবে এটাকে আর একটু মোর ম্যানেজেবল ফরম্যাটে নিয়ে আসা যায়। তখন আসছে যে কোবল, ফরট্রান এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলা, যেগুলো একটু সি লাইক ল্যাঙ্গুয়েজ, যেমন ফরট্রান অনেকটা সি এর কাছাকাছি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখন আপনি যে সি ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন এটা আসলে ওইখান থেকে ইভলভ হয়ে হয়ে আসছে প্রবলেম সলভের জন্য। সি তে এসে প্রবলেম কোথায়? সি আসলে কি ধরনের ল্যাঙ্গুয়েজ বলেন তো? প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, রাইট? প্রসিডিউরাল ওরিয়েন্টেড বলতে কি বোঝায়? মানে ফাংশন, জাস্ট ফাংশন লিখে আপনি প্রবলেম রিজলভ করতে পারবেন। সি সি যে কাজটা করে। তো প্রসিডিউরালের প্রবলেম কোথায় হচ্ছে যে আমি আসলে আইডেন্টিফাই করতে পারতেছি না, রিয়েল ওয়ার্ল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি না। কোড আমি আমার মতো লিখতেছি, আমি সেটা দিয়ে ফাংশন দিয়ে রেজাল্ট করতেছি। আমি ফর অ্যান এক্সাম্পল আমি আপনাদের বোঝাই বলি, যেমন ধরেন আপনি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন। এখন আপনার স্টুডেন্ট এন্ট্রির যে কাজটা এইটা যে পেজে করতেছেন, টিচার এন্ট্রির কাজও সেই পেজেই করতেছেন, রাইট? সো স্টুডেন্ট এন্ট্রি জাস্ট গেট স্টুডেন্ট নামে একটা মেথড লিখছেন, গেট টিচার্স নামে একটা মেথড লিখছেন, গেট এমপ্লয়িজ নামে একটা মেথড লিখছেন। এগুলো সবকিছু এক জায়গায়, ধরেন সবকিছু একদম এক জায়গায় আছে। পরবর্তীতে কোনটা যে কার পার্ট এটা আইডেন্টিফাই করতেও তো সময় লাগতেছে। এই প্রবলেমগুলোকে রিজলভ, অর্থাৎ প্রসিডিউরাল যে প্রবলেমগুলোকে সলভ করতে পারতেছিল না সেইটাকে যাতে রিজলভ করা যায়, এরপরে আসছে কি? অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলতে যেটা বোঝায়, যেমন সি শার্প ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, জাভা ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, পিএইচপি ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, পাইথন ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এখন আপনি যে ধরনের প্ল্যাটফর্ম দেখবেন সবই অবজেক্ট ওরিয়েন্টেড উপর বেস করে দাঁড় করানো। তার মানে এই কনসেপ্টটা যদি আপনি মোটামুটি বুঝে উঠতে পারেন তাহলে যে কোনো প্ল্যাটফর্ম অ্যাডাপ্ট করতে আপনার খুব কম সময় লাগবে। সো হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট? মানে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড যেভাবে কাজ করতেছে, যেভাবে চলতেছে সেটাকে যাতে আমরা সিমুলেট করতে পারি আমাদের এই প্রোগ্রামিং ওয়ার্ল্ডে। কারণ ইটস এ ভার্চুয়াল ওয়ার্ল্ড, এর ভিতর যা লিখতেছেন টোটালি কি ভার্চুয়াল ওয়ার্ল্ড। রিয়েল ওয়ার্ল্ডকে আমরা সিমুলেট করার ট্রাই করতেছি, তাই না? সো ওইটা সিমুলেট করার জন্য আসলে আমাদেরকে সেই অবজেক্ট ওরিয়েন্টেডের কাছে যাইতে হবে। রিয়েল ওয়ার্ল্ডে একটা অবজেক্ট যেভাবে ট্রিট হচ্ছে, ভার্চুয়াল ওয়ার্ল্ডেও সেটাকে আমরা সেভাবে রিপ্রেজেন্ট করতে হবে। ওই কনসেপ্টটাকে যাতে আমরা সিমুলেট করতে পারি, এই জন্য আসলে আসছে কি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে আমি কি বলতে যাচ্ছি? টোটালি হচ্ছে এটা হচ্ছে ইভলভ, কিভাবে একদম ওই অবস্থা থেকে এই অবস্থায় আসছে। এখন আস্তে আস্তে ফাংশনাল প্রোগ্রামিং এর দিকেও মানুষ ঝুঁকতেছে, রাইট? ফাংশনাল প্রোগ্রামিং একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ, আমি ওইদিকে যাচ্ছি না। সো যেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম, আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখন আমরা আছি ভিজুয়াল স্টুডিওতে এবং আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই আমাদের নতুন একটা প্রজেক্ট নিতে হবে। তো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট, অথবা এখানে দেখেন শর্টকাট আছে, অথবা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন কন্ট্রোল শিফট এন। নিউ প্রজেক্টে গেলাম,
এখানে প্রাইমারিলি আসলে সে কিছু টেমপ্লেট সাজেস্ট করে। অনেকে যেটা ভুল করেন, ভিজুয়াল বেসিকে সিলেক্ট করা থাকে, কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে নিচ্ছেন, তখন দেখেন যে কোড আসলে বোঝা যাচ্ছে না, ভিভি কোড চলে আসছে। সো একটু খেয়াল করবেন, আমরা আসলে ভিজুয়াল সি শার্পে কোড করবো, রাইট? সো ভিজুয়াল সি শার্পটা সিলেক্টে যেন থাকে। এখানে আসলে যেটা সে সাজেস্ট করছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট, আইডির বিভিন্ন ধরনের টেমপ্লেট, মানে যেমন সি প্লাস প্লাসের যে সকল স্ট্রাকচার আছে, উইন্ডোজ স্টোর অ্যাপ্লিকেশন যদি বানাতে চান, উইন্ডোজ অ্যাপ্লিকেশন। সো হোয়াট ইজ টেমপ্লেট? টেমপ্লেট জিনিসটা আসলে কি বোঝায় বলেন? পূর্ব নির্ধারিত কাঠামো। টেমপ্লেট মানে হয় ওই যে উনি যেটা বলছেন অনেকটা কাছাকাছি, যে ইটস এ ফ্রেম লাইক থিং, তাই না? এটা আসলে অনেকটা ছাঁচ বোঝায়, যেটা আর কি, যে যেমন ইট ভাটায় কি হয়, ইট ভাটায় কি করে খেয়াল করছেন কিনা? ওদের একটা ফ্রেম থাকে, ফ্রেম থাকার পরে যে মাটির দলাটা আছে ধুম করে উপরে ফেলে কেটে দিয়ে উপর করে বসায় দেয়, ইট তৈরি হয়ে যায়। দিস ইজ এ ফ্রেম। সো আমরা এখানে যে জিনিসগুলো দেখতেছি এগুলো আসলে একটা ফ্রেম ওরকম। যেমন আপনি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, উইন্ডোজ এর আন্ডারে এসে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন সিলেক্ট করেন, সে আপনাকে একটা জাস্ট একটা স্ট্রাকচার দিয়ে দিবে যে এই হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের বেসিক স্ট্রাকচার। আপনি কনসোল অ্যাপ্লিকেশন বানাতে চান, তাহলে আপনি কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করেন, দেন সে আপনাকে একটা বেসিক স্ট্রাকচার দিবে, যে এটা আসলে কনসোল অ্যাপ্লিকেশনের বেসিক স্ট্রাকচার। আপনি ওইটা থেকে কাজ শুরু করতে পারেন। ব্যাপারটা হচ্ছে এই টেমপ্লেট আসলে এই কাজটাই করে। সো হোয়াট ইজ কনসোল অ্যাপ্লিকেশন? আমরা এখান থেকে শুরু করি। কমান্ড লাইনে যে প্রোগ্রাম, কমান্ড লাইন প্রোগ্রাম এক্সিকিউশন, ফাইন। অর্থাৎ টেক্সট ইউজার ইন্টারফেস যেগুলো আছে, তার মানে কি আপনি শুধুমাত্র টেক্সটের সাহায্যে এগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। এখানে মাউস পয়েন্টার ওইভাবে কাজ করে না। পয়েন্টিং ডিভাইস ছাড়া মূলত যে অ্যাপ্লিকেশনগুলো হয় সেগুলো হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন। যেমন আগের যুগের অ্যাপ্লিকেশনগুলো ছিল ডজ মোডে যে অ্যাপ্লিকেশন আমরা চালাইছি, হয়তো আপনারা এখন অত বেশি আপনাদের ডজ মোডে যাওয়া লাগে না, বাট ডজ মোডের অ্যাপ্লিকেশনগুলো মূলত কনসোল অ্যাপ্লিকেশন। ইভেন সিস্টেম কমান্ড প্রম্পট আমরা যদি বলি, ট্রিটা কি কনসোল অ্যাপ্লিকেশন? কোনটা? ট্রি যেটা আমরা ব্যবহার করি। ট্রি ব্যবহার করেন কোথায়? এখানে? পিসিতে ট্রি অথবা রিফ্রেশ করার জন্য রিফ্রেশ। ও আচ্ছা, রানে যে ট্রিটা ইউজ করেন, মেবি কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে সেটা রান হচ্ছে, কিন্তু রান তো আলাদা কমান্ডের মাধ্যমে রান করাচ্ছেন, সেটা আলাদা। এই যে কমান্ড প্রম্পট কি করে, এই অ্যাপ্লিকেশনটা কি করে? টেক্সট বেসড কমান্ড আপনার অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করার আরেকটা ইন্টারফেস, রাইট? আপনি এখানে বিভিন্ন ধরনের কমান্ড লিখে বিভিন্ন ধরনের ড্রাইভে ঢুকতে পারেন, ফোল্ডারে ঢুকতে পারেন, কপি করতে পারেন, পেস্ট করতে পারেন, রিমুভ করতে পারেন। অর্থাৎ আপনি নরমাল কেসে যা যা করতে পারেন মাউস পয়েন্টার ক্লিক করে, সেই কাজগুলো আপনি কমান্ড প্রম্পট দিয়ে করতে পারেন অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করার জন্য। দিস ইজ এ কনসোল অ্যাপ্লিকেশন। কারণ আমরা এটার সাথে ইন্টারঅ্যাক্ট করি কিভাবে? টেক্সট বেসড, রাইট? সো আমরা যদি এই ধরনের এই কাইন্ড অফ অ্যাপ্লিকেশন বানাতে চাই, তাহলে কনসোল অ্যাপ্লিকেশনে এই টেমপ্লেটটা আমাকে ইউজ করতে হবে। সাধারণত আমাদের এইসব অ্যাপ্লিকেশন বানানোর এখন আর দরকার হয় না, কিন্তু আমি যদি বলি যে সি শার্প আপনি যদি বেটার লার্নিং করতে চান অথবা বেটার অবজার্ভ করতে চান, কনসোল অ্যাপ্লিকেশন ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে। এটা দেখে বোঝা যায় আসলে কোডটা কিভাবে রান করতেছে, খুব দ্রুত আপনি কোড এক্সিকিউট করে দেখতেছেন, বুঝতে পারতেছেন। অর্থাৎ সবাই এটাই বলবে, দেখবেন যে সি শার্প আর যে কোনো কোড বোঝার জন্য কনসোল অ্যাপ্লিকেশন ইউজ করা হচ্ছে বেটার অ্যাপ্রোচ। সো আমরা কনসোল অ্যাপ্লিকেশন নিচ্ছি। এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রজেক্টের নাম কি হবে সিনারিতে একটা নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড কনসোল, লোকেশনটা কোথায় হবে সেটা বলে দিছি, এন্ড সলিউশন নেম কি হবে সেটা বলে দিছি। ওকে করলাম। সো সে আমাকে কি দিছে? একটা এরিয়া দিছে। এখানে খেয়াল করে দেখেন, ভিজুয়াল স্টুডিওতে কিছু জিনিস আছে একদম মানে খুব বেশি আপনার কাজে লাগবে। যেমন এই যে সলিউশন এক্সপ্লোরার, এই জিনিসটা আপনার খুব কাজে লাগবে। সলিউশন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি সলিউশন এক্সপ্লোরারের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন। হোয়াট ইজ সলিউশন এক্সপ্লোরার?
সলিউশন এক্সপ্লোরার হচ্ছে আপনার ফাইল স্ট্রাকচারটা কিভাবে আছে সেটা বোঝানোর জন্য। অর্থাৎ আপনার যে প্রজেক্টে, এই যে আমি ছোটখাটো একটা প্রজেক্ট নিয়েছি, এই প্রজেক্টে কিন্তু কোন ফাইলটা কি মানে কোথায় আছে, কি লোকেশনে আছে, কিভাবে সাজানো আছে, এটা আপনি বুঝতে পারবেন এই সলিউশন এক্সপ্লোরার থেকে। সো সলিউশন এক্সপ্লোরার যদি কেউ না দেখতে পান, সেক্ষেত্রে যেটা করবেন, ভিউতে যাবেন, এখানে সলিউশন এক্সপ্লোরার আছে, ক্লিক করলে সলিউশন এক্সপ্লোরার চলে আসবে। বলেন এটা ফন্ট সাইজ বড় করে দিব, তাই? ওকে, এইটার ফন্ট সাইজ বানানো যাচ্ছে না, কারণ এটা তো আসলে সলিউশন এক্সপ্লোরার পার্ট, বাট কোড লেভেলে বানানো যাচ্ছে। আচ্ছা, মানে বুঝতে পারতেছেন কিনা আমার কথা, যে সলিউশন এক্সপ্লোরার মূলত আপনি যাতে ইন্টারঅ্যাক্ট করতে পারেন আপনার আইডির সাথে আর প্রজেক্টের সাথে, তা সেইটা আসলে সলিউশন এক্সপ্লোরার ডিফাইন করা আছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে program.cs নামে একটা ফাইল আছে, যেহেতু আমরা C# এ কোড করতেছি, সো এই জন্য ফাইল এক্সটেনশন CS। যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করেন, যেমন ভিজুয়াল বেসিকে করেন, তাহলে আসবে .vv। সো যদি কোনো সময় কেউ ভুল করে প্রজেক্ট নেন, আগে দেখবেন যে এক্সটেনশন আসলে কি, ভিভি তে থাকলে বুঝবেন যে ভুল জায়গায় আছেন। ওই প্রজেক্ট ক্লোজ করে আবার নতুন করে প্রজেক্ট ওপেন করে CS এ নেবেন। দেন এখানে খেয়াল করে দেখেন, আমার প্রোগ্রাম ক্লাসের ভিতরে একটা মেথড আছে, কি মেইন মেথড। সো মেইন মেথড আসলে কি করে? প্রোগ্রাম স্টার্ট হয় method। অর্থাৎ যে কোনো প্রোগ্রাম, যে কোনো C# প্রোগ্রাম আসলে এক্সিকিউট শুরু হয় কোথা থেকে? মেইন মেথড থেকে। আপনারা যারা সি থেকে আসেন খুব ভালো করে জানেন, বা C++ এ ম্যাক্সিমাম সবাই কোড করছেন, যে কোনো প্রোগ্রাম এক্সিকিউট শুরু হয় আসলে মেইন মেথড দিয়ে। তার মানে একটা প্রোগ্রামে মেইন মেথড করা থাকে, একটাই থাকবে, সেটা যে লেভেলের প্রোগ্রামই হোক না কেন। সো মেইন মেথড আসলে কেন দরকার হয়, কি মনে হয় কেন দরকার হয়? স্টার্টিং পয়েন্ট তো লাগবে। অর্থাৎ এক্সিকিউশন যে শুরু হবে, আপনি একটা প্রোগ্রাম, ব্যাপক বড় প্রোগ্রাম লিখছেন, বাট স্টার্টিং পয়েন্ট কোথা থেকে সেটা তো আমার আসলে তাকে ডিনোট করে দিতে হবে। এই কারণে মেইন মেথডটা আসলে দরকার, যে মেইন মেথড থেকে আমার প্রোগ্রাম এক্সিকিউশন শুরু, এরপরে আপনি যেখানে খুশি সেখানে যান। ওকে, আমরা প্রথমে যেখান থেকে শুরু করি সেটা আসলে হ্যালো ওয়ার্ল্ড। অর্থাৎ C# আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখবো। সেক্ষেত্রে আমি জাস্ট লিখে যাচ্ছি console.writeline দেন হ্যালো ওয়ার্ল্ড। আমি পরে ব্যাখ্যা করতেছি এগুলোর মানে কি। আমি দুইটা লাইন লিখছি, console.writeline hello world, দেন পরের লাইনে লিখছি console.readKey। সো মেইন মেথডে আমার কোড লেখা ডান। এখন এই কোডটা আমাকে রান করতে হবে। রান করার আসলে ওয়ে আছে, এখানে দেখেন স্টার্ট লেখা আছে কথাটা, অথবা আপনি ডিবাগে গিয়ে স্টার্ট ডিবাগিং কথাটা লেখা আছে, দুইটার যে কোনো একটা অ্যাপ্রোচে যেতে পারেন। সো আমি স্টার্টে ক্লিক করলাম, তাহলে যেটা হবে এই প্রোগ্রামটা আসলে রান হবে। সো ক্লিক করলাম, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। সো আমরা ফার্স্ট C# অ্যাপ্লিকেশন, কনসোল অ্যাপ্লিকেশন হ্যালো ওয়ার্ল্ড লেখা কমপ্লিট করলাম। আমি জাস্ট ইন্ট্রোডিউস করাই দিই আপনাদের সাথে কোন পার্টটা আসলে কি কাজ করতেছে। আমি মিলাচ্ছি সি এর সাথে, কম্পেয়ার করতেছি, রাইট? যে PHP তে হাত তুলছিলেন, আপনি কি সি তে কোড করছেন কখনো? সি C++ এ কোনটাই কোড করেন নাই? সি একেবারেই বেসিক লেভেলের ছিল আমার কাছে। আচ্ছা, PHP তেই কোড আপনি হ্যাবিচুয়েটেড, রাইট নাকি? না না, C# কি পরিচিত? জাভা সি এই দুটো সম্পর্কে খুব সামান্য ধারণা আছে। আচ্ছা, সামান্য বলতে কি studio.h conio.h এইটা তো বোঝেন? হেডার ফাইল সম্পর্কে হেডার ফাইল ধারণা আছে তো? ওকে, printf scanf এগুলোর সবাই ধারণা ছিল, ফাইন, তাহলে হবে। ওকে, সো যেটা বলতে যাচ্ছে যে মিলাচ্ছি আসলে সি এর সাথে, ওকে? কারণ C# C লাইক ল্যাঙ্গুয়েজ, এখানে কোনটা কিভাবে ইউজ হচ্ছে। যেমন এখানে আপনি একটা জিনিস দেখেন, আমরা কিছু কথা লেখা আছে ইউজিং সিস্টেম কালেকশন জেনারিক, এগুলা হচ্ছে আসলে নেম স্পেস বলা হয় এগুলাকে, বাট আলটিমেট হচ্ছে ইটস রেফারেন্স অফ সাম ক্লাস লাইব্রেরি। ব্যাপারটা হচ্ছে এরকম, সি এর ক্ষেত্রে studio.h conio.h ইউজ করছি উপরে, মনে আছে? ইনক্লুড studio.h conio.h কেন ইউজ করতাম? হেডার ফাইল কেন ইউজ করতাম? ওটা স্যার যে কাজের জন্য যেটা ওই ফাংশনগুলো ইউজ করা ওই লাইব্রেরিতে studio.h এ কোন ফাংশনটা ইউজ করতাম? printf scanf, রাইট?
সো তার মানে প্রিন্টএফ স্ক্যানের যে ফাংশনালিটিটা আছে এটা যদি আমাকে লিখতে হইতো তাহলে মনিটর কিভাবে কাজ করে, মনিটরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এই জিনিসটা আমার বুঝতে হইতো। এইটা যাতে আমার এই হ্যাসেলটা যদি না লাগে তা সেই কারণে সি যারা ডেভেলপার তারা কি করছিলেন std.h conne.h এই ধরনের ফাইলের ভিতরে ওই ডেফিনিশনগুলো লিখে দিছিলেন, আমরা সেগুলো কি ইউজ করতাম। ঠিক সিমিলার ওয়েতে সি শার্পে এই যে আমি স্ক্রিনে কিছুটা দেখালাম হ্যালো ওয়ার্ল্ড, এটা আমাদের কাছে দেখাটা খুব ইজি, বাট এটাকে রিপ্রেজেন্ট করা এত ইজি না। এটার পিছনে অনেক কোড লিখতে হয়েছে, তাই না, কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করার জন্য। সেই কোডটা আসলে আমাদের পক্ষ থেকে এই যে .NET লাইব্রেরি যেটাকে বলতেছি, .NET থেকে এই জিনিসটা আসছে, লাইব্রেরি থেকে এই জিনিসটা আসছে, এবং আপনি অ্যাজ এ ওই হেডার ফাইলের মতোই সেটাকে ইউজ করতেছেন। যেমন ইউজিং সিস্টেম নামে আসলে সিস্টেম এর যে ধরেন সিস্টেম আসলে একটা লোকেশনের নাম, ধরে নেন সিস্টেম আসলে একটা লোকেশনের নাম, এর ভিতরে এই ক্লাসগুলো লেখা আছে আর এই মেথডগুলো লেখা আছে। ক্লাস কি জিনিস হয়তো আপনারা জানেন না, বাট ইন্টারঅ্যাকশন করতে করতে চলে আসবে। সো এই যে console.writeLine, এই যে writeLine মেথডটা আসলে কি করতেছে, তাহলে স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ডটা রিপ্রেজেন্ট করতেছে। দেন console.read কি আসলে কি করতেছে, এই যে printf এর মতো কাজ করতেছে। যারা printf এর সাথে ফ্যামিলিয়ারাইজ, আমি printf এর সাথে অ্যালাইন করে দিচ্ছি। printf যে কাজ করে এই writeLine আসলে সেই কাজটাই করতেছে। এবং read কি ওই যে get ch দেন, get ch কেন দেন, get ch এর মূল পারপাস কি স্ক্রিন ধরে রাখা, একটা ক্যারেক্টার সে এটা অনেকে ধারণা যে স্ক্রিন ধরে রাখা, আসলে get ch এর পারপাস স্ক্রিন ধরে রাখা। ক্যারেক্টার লাস্ট এটা ক্যারেক্টার নেওয়ার জন্য অপেক্ষা করে। এক্স্যাক্টলি, সে আসলে একটা ক্যারেক্টার রিড করে, যখন ক্যারেক্টার রিড করা শেষ সেই ক্যারেক্টারটা আপনাকে দিয়ে দেয়, রিটার্ন করে দেয়। সো ক্যারেক্টার যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ সে ওয়েট করতেছে। সো আলটিমেটলি আমরা ওখানে ওই কাজটাই করতেছি, জাস্ট ট্রিক্স, ইটস এ ট্রিক্স, নাথিং এলস। আমরা রিড কি দিলাম, সে আসলে একটা ক্যারেক্টারের জন্য ওয়েট করতেছে। আমাদের ক্যারেক্টার দরকার নেই, বাট সে তো স্ক্রিনটা ধরে রাখতেছে, না হলে কি হবে, স্ক্রিনটা আসলে বন্ধ হয়ে যাচ্ছে। সি এর মতোই, সি শার্প আসলে একদম দেখেন সিমিলার টু সি। ফাইন, এখানে নেম স্পেস বলে একটা কথা আছে। নেম স্পেস, হোয়াট ইজ নেম স্পেস, আমি একটু ব্যাখ্যা করি। এটা আপনারা না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবেন, তাহলে আমি আরো একটু ক্লিয়ার করতে পারবো। সেটা হচ্ছে নেম স্পেস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই যে সি শার্প যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তার মানে এখানে যাই লিখবেন দেখবেন যে সবকিছু কোনো না কোনো ক্লাসের ভিতরে লেখা আছে, কোনো একটা ক্লাস লেখা আছে, ক্লাসের ভিতরে সব কোড করা আছে, ক্লাসের বাইরে কোনো কোড থাকবে না, দুই একটা কোড ছাড়া। কোন ক্ষেত্রে লাগবে সেটা পরবর্তী আলোচনায় চলে আসবে, বাট এখানে দেখবেন যে যে ধরনের কোডই আছে না কেন সেটা কোনো না কোনো ক্লাসের ভিতরে। যেমন এই দেখেন মেইন মেথডটা, এই মেইন মেথডটা আসলে কোনো না একটা ক্লাসের ভিতরে আছে, ক্লাস প্রোগ্রাম, বিকজ ক্লাসের বাইরে কোড লেখা যায় না এখানে, রাইট? সো এই যে নেম স্পেস এ আসলে কি করতেছে, এই ক্লাসটা আসলে কোথায় আছে, কোন লোকেশনে আছে সেটাকে আসলে সে ডিনোট করতেছে। আরো স্পেসিফিক্যালি বলি, ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার লোকেশন আসলে কোথায়, আপনি কি বলবেন যে আমার লোকেশন আসলে ঢাকাতে, প্রাইমারিতে, একদম হাই লেভেল থেকে বলতেছেন। আমি যদি বলি আরো একটু স্পেসিফিক করেন, আপনি বলবেন কোথায়, যে আমার কারওয়ান বাজারে আছি। আমি বললাম আরো স্পেসিফিক করেন, আপনি বলবেন আমি বিডিএল ভবনে আছি। তার মানে কি, আপনার লোকেশন ঢাকাতে, এটা তো ট্রু, কারওয়ান বাজারে আছেন এটাও ট্রু, বিডিএল ভবনে আছেন এটাও ট্রু, এন্ড আপনি বাংলাদেশ আছেন এটাও ট্রু। আপনি জাস্ট বি স্পেসিফিক ওয়েতে আমাকে বলতেছেন যে আমি এই লোকেশনে আছি। ফাইন, এইখানেও নেমস্পেস আসলে এই যে ক্লাসের লোকেশন কোথায় সেটা আসলে বোঝাচ্ছে, এবং এটা টোটালি একটা লজিক্যাল লোকেশন। লজিক্যাল লোকেশন বলতে কি বোঝায়, তার মানে এটা ফিজিক্যালি এক্সিস্ট করে না, বা করতেও পারে কিন্তু ফিজিক্যালি এর কোনো মানে নাই। যেমন ফিজিক্যাল লোকেশন বলতে কি বোঝায়, যেমন আপনার হার্ড ড্রাইভে কোনো একটা ফাইল আছে, ওই ফাইলটার যে লোকেশন সেটা হচ্ছে তার ফিজিক্যাল লোকেশন। নেম স্পেসগুলোর যে ক্লাসগুলো এটা কি হার্ড ড্রাইভ থাকে না, আমি যে প্রোগ্রামটা আমি যে প্রোগ্রামটা নিচ্ছি কি ডিরেক্টরি প্যাথটা থাকে না, ডিরেক্টরিতে ক্লাসটা থাকতেছে, এই যে ক্লাস, এই যে ফাইলটা, program.cs ইজ অ্যানাদার থিং। program.cs এ 100টা ক্লাস আমি লিখতে পারি, পারি না? program.cs ইজ এ ফাইল, এটা আমি 100টা ক্লাস লিখতে পারি। এর মানে এই না যে এই 100টা ক্লাস ইয়াতে থাকতে হবে, মানে ওই ফোল্ডারে ওই নামে ওই নেম স্পেসে থাকতে হবে। আমি যেটা বোঝাতে আছি, নেম স্পেস ইজ এ লজিক্যাল লোকেশন। তার মানে আপনি যেটা করতেছেন লজিক্যালি এই ক্লাসগুলোকে সেপারেট করতেছেন। ফর অ্যান এক্সাম্পল, আমি এই নেম স্পেসটার নাম দিলাম সাপোজ ঢাকা, কথা। সো এই লোকেশন, তার মানে কি এই প্রোগ্রামের এখন লোকেশন কোথায়, ঢাকা নেম স্পেসে। সো এই প্রোগ্রাম ক্লাসকে আপনি যেখানে ইউজ করেন না কেন আপনাকে কি করতে হবে, ঢাকার থ্রুতে এই প্রোগ্রামকে কল করতে হবে। সো
এইটার নামে কি কোনো ফোল্ডার আছে আমার? আমি কোনো ফোল্ডার বানাইছি, কোনো ফাইল বানাইছি? বানাই নাই। তাহলে আলটিমেটলি আমি জাস্ট এই ক্লাসটাকে আইডেন্টিফাই করার জন্য একটা জাস্ট লোকেশন নেম দিছি। এরকম ধরেন আপনার থাউজেন্ডস অফ ক্লাস আছে, আপনি সেটাকে একটা গ্রুপের ভিতরে রাখতে চান, একটা নেমস্পেসে রাখতে চান, যে আমি এই ক্লাসগুলোকে এই গ্রুপের নাম দিয়ে চিনতে চাই এবং আমি জানি যে এইগুলো এই লোকেশনের ভিতরে আছে। আমি এই ক্লাসগুলোকে এই গ্রুপের নাম দিয়ে চিনতে চাই, আমি জানি যে এটা এই লোকেশনে আছে। দিস অল অ্যাবাউট নেমস্পেস। নেমস্পেস নাথিং বাট এ লজিক্যাল লোকেশন অফ ক্লাস। নেমস্পেসের ডেফিনিশন তাহলে কি? এটা হচ্ছে ক্লাসের লজিক্যাল লোকেশন। যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাদের, যে আপনার লোকেশন কোথায়? আপনার লোকেশন ঢাকা, আপনার লোকেশন হচ্ছে কি বলবো, আপনার লোকেশন হচ্ছে কারণ বাজার। বাট ধরেন মনে মনে আপনি কল্পনার ভিতরে আপনি একটা বাস করেন, যেমন অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। সাপোজ আপনি মনে মনে ভাবতেছেন আপনি ভেনাসে আছেন বা নেপচুনে আছেন, মনে মনে আপনি ভাবতেই পারেন। সো ইটস এর ভার্চুয়াল লোকেশন, আপনি মনে মনে এটা ডিফাইন করে নিয়েছেন যে আমি এই লোকেশনে আছি। এটা অনেকটা ওরকম, বাট এখানে আপনি তো ভিজিবলি দেখতে পাচ্ছেন জিনিসগুলো, যে আসলে ইটস এ লজিক্যাল লোকেশন। একটা ক্লাসকে আপনি জাস্ট আপনার লোকেশনে রেখে দিয়েছেন, পরবর্তীতে যাতে এটাকে ম্যানেজ করতে পারেন। একদম এক্সাম্পল দিই, এই যে সিস্টেম, এটা আসলে একটা নেম স্পেস। তার মানে কি বোঝাচ্ছে? সিস্টেম নেমের স্পেস আন্ডারে সিস্টেম ইজ এ লোকেশন, প্রথম কথা হচ্ছে এটা, রাইট? সিস্টেম ইজ এ লজিক্যাল লোকেশন। তার মানে হচ্ছে এর ভিতরে অনেকগুলো ক্লাস আছে এবং ওই ক্লাসগুলোর লোকেশন কে ডিনোট করতেছে? সিস্টেম ডিনোট করতেছে। এবং আপনি যখন ওনার এই যেমন আপনি এই প্রোগ্রাম ক্লাসটিকে ইউজ করতে চান, তাহলে অন্য কোনো ফাইলের ভিতরে যদি ইউজ করতে চান, তাহলে আপনি কি লিখবেন? ইউজিং ঢাকা। তার মানে হচ্ছে এই ঢাকার ভিতরে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আপনি তখন ইউজ করতে পারবেন। আমার পয়েন্ট কি বোঝা গেল? সো এখন আমি যদি এই ইউজিং সিস্টেম না দেই, তার মানে আমি ওই নেম স্পেসটা ইউজ করতেছি না, কমেন্ট আউট করে দিছি, সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এই কনসোল জিনিসটা আর চেনা যাচ্ছে না। তার মানে হচ্ছে কনসোল একটা ক্লাস যেটা আছে কোথায়? সিস্টেম নেম স্পেসে। এরকম আরো অনেক ক্লাস তার ভিতরে আছে। নেম স্পেসের ব্যাপারটা আপনাদের কাছে টোটালি ক্লিয়ার কিনা এখন? কারো কোনো কনফিউশন আছে কি? ক্লাসের মধ্যে যা লিখবো তা ইউজিং সিস্টেমের মধ্যে বা আমার লোকেশনের মধ্যে আছে, যদি না থাকে তাহলে সেটা পাবে না। আর একটু উল্টা করে বলতে হবে। উল্টাটা হচ্ছে এরকম যে আপনার সিস্টেম লোকেশনে যে জিনিসগুলো আছে সেগুলো যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনাকে ইউজিং সিস্টেম লিখতে হবে, না হলে আপনি সেটা পাবেন না, রাইট? সো এই জিনিসগুলো একটু শ্যাডো এরিয়া আছে, বিকজ এগুলো আমাদের লাগে নাই কোনো কাজে। এগুলো না দিলেও আমার এই প্রোগ্রাম চলবে, বিকজ আমি সিস্টেমে জাস্ট কনসোল ক্লাসটাকে ইউজ করছি। সো আমি এটা এর জন্য ফেলে দিতে পারছি। নেম স্পেস কি বোঝা গেল? ক্লাস কি আপাতত বোঝাচ্ছি না, বিকজ ক্লাস বলেন একটা প্রোগ্রামে একটা ফাইলে কি একাধিক নেমস্পেস ইউজ করতে পারবো? পারবেন। লাইক আমরা একটা লিখবো নেমস্পেস খুলনা, দেখেন মানে এবিসি নামে একটা ক্লাস দিলাম, আমি তার ভিতরে কোড লিখতে পারতেছি, রাইট? অর্থাৎ একই ফাইলে আমি একাধিক রাখতে পারি, বাট এটা ম্যানেজেবলের জন্য খুব খারাপ জিনিস। আপনার এই program.cs এ কয়টা ক্লাস আছে এটা দিয়ে কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না। program.cs নামটা আসছে কেন? কারণ এর ভিতরে প্রোগ্রাম ক্লাসটা আছে। সাধারণত যেটা করা হয়, প্রতিটা ক্লাসের জন্য আলাদা করে একটা ফাইল নেওয়া হয় যাতে আমি বুঝতে পারি এর ভিতরে এই ক্লাসটা আছে। বাট এর মানে এই না যে এই ফাইলটা শুধুমাত্র একটা ক্লাসে ধারণ করবে। এই ফাইলটা আপনি 1000 ক্লাস রাখেন, কোনো সমস্যা নাই, সেটা কম্পাইল করে বিল করতে পারবে। বাট বিকজ কম্পাইলার তো আসলে এটা বদার করে না যে কোথায় কোনটা কোন ফাইলে আছে, সে বদার করে কি কোনটা কোন নেম স্পেসে আছে, তার যে মেকানিজম সেই মেকানিজম সেটা ফলো করছে কিনা। আর কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? হ্যাঁ, ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই বলতে কি বোঝানো? ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই বলতে যেটা বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি জাস্ট এটা ফোল্ডার লোকেশনে যাই। ধরেন এখানে আমি একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার, এবং ফোল্ডারটার নাম দিলাম খুলনা। কথার কথা, দিস ফিজিক্যাল এক্সিস্টেন্স। অর্থাৎ এই হার্ড ড্রাইভে আমার এখন খুলনা নামে একটা ফোল্ডার আছে এবং তার ভিতরে যদি ফাইল থাকে সেটাকে বলতেছি আমি ফিজিক্যাল লোকেশন। কিন্তু এইটার ক্ষেত্রে হবে না ওটা। বাট আমার তো এই ক্ষেত্রে কোনো ঢাকা খুলনা কিছু লেখা লাগে নাই, কোনো ফোল্ডার বানাইতে দিছে program.cs এ নেম স্পেস দেওয়ার জন্য।
বাট সেটা তো আসলে একটা কন্টেইনারের মতোই আচরণ করতেছে। নেম স্পেসটা আসলে একটা লজিক্যাল লোকেশন হিসেবে সেক্ষেত্রে কাজ করে। থাকবে না ওটা মানে থাকবে না এমন বলতেছি না, থাকতেও পারে, হয়তো সেম নামে একটা ফোল্ডার আছে, বাট ইট ডাজন্ট মিন নেম স্পেস লিখছেন মানে ওই নামে ফোল্ডার থাকতেই হবে। হয়তো আপনি ওই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন আপনার হার্ড ড্রাইভে, করতেই পারেন। অর্থাৎ আমি যদি বলি অ্যাড নিউ ফোল্ডার এবং এটার নাম দিচ্ছি ইউনিভার্সিটি, সো আমি ইউনিভার্সিটির নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, কার ভিতরে? হ্যালো ওয়ার্ল্ড কনসোলের ভিতরে। তার মানে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হওয়া উচিত ফিজিক্যালি লোকেশন হিসেবে, এবং সেখানে আমি ধরেন একটা ক্লাস নিলাম, অ্যাড ক্লাস স্টুডেন্ট অ্যাড। সো এখন দেখেন এটা লোকেশন কোথায় আছে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড কনসোল মানে কোথা থেকে আসে? প্রজেক্টের নাম ডট ইউনিভার্সিটি ফোল্ডারের ভিতর যেহেতু রাখছি, সে ইউনিভার্সিটি ফোল্ডার ডট ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে নেম স্পেস। এখন এটা একই সাথে কোথায় আছে? আমার ফিজিক্যাল হার্ড ড্রাইভে আছে, ফিজিক্যাল লোকেশন ডিটেক্ট করতেছে, তার মানে এই নেম স্পেস দিছে, এটা সে তার জাস্ট কনভেনশন থেকে বুঝে নিছে যে এটা আমার লোকেশন হওয়া উচিত, যেহেতু ওই নামে একটা ফোল্ডার আছে। কিন্তু এটার নাম যদি এখন আপনি চেঞ্জ করে কলেজ দেন, কোনো সমস্যা সে করবে না। আমি ওইটা বলতে চাচ্ছি, এখানে কোনো ম্যান্ডেটরি নাই যে আপনার ফিজিক্যালি ওই নামটা থাকতে হবে। মেবি ফোল্ডারটা হচ্ছে এখনো ইউনিভার্সিটি নামেই আছে। পয়েন্ট ক্লিয়ার? ওকে। সো একদম বেসিক কিছু জিনিস আলোচনা এবার করি, যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে একদম বেসিক আলোচনাগুলো কি কি বলেন তো? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, ইফ এলস, কিওয়ার্ড, তাই না, ফর লুপ, হোয়াইল লুপ, এই জিনিসগুলাই আলোচনা করি। সো ভ্যারিয়েবল বলতে আসলে কি বোঝায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। আমি একটু ভিডিওটা